আমন্ত্রণ সকাল ৯টা নিউজে। আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২ দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা তেমন উন্নতি হয়নি, তবে নতুন করে অবনতিও দেখা যায়নি। মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসা পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনছে এবং তাকে সর্বোচ্চ পর্যবেক্ষণে রাখা হয়েছে। শুক্রবার এ তথ্য জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক শেষে হাসপাতাল থেকে বের হয়ে তার সর্বশেষ অবস্থা তুলে ধরলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শুক্রবার দিনগত রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। মঈন খান বলেন, আজ মেডিকেল বোর্ড বসেছিল। বোর্ড তার সর্বশেষ শারীরিক অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করেছে, পর্যালোচনা করেছে এবং সে অনুযায়ী চিকিৎসা ব্যবস্থা নিচ্ছে। চিকিৎসকের তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন। খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক বিভিন্ন প্যারামিটার নিয়মিত স্টাডি করা হচ্ছে এবং প্রতিটি সিদ্ধান্তই সেই অনুযায়ী নেওয়া হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা ৩ বারের এই সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত। প্রধান উপদেষ্টা আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়ার জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ দেন। শুক্রবার প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ এ তথ্য জানান। এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বার্তা দেন তিনি। স্ট্যাটাসে ডক্টর শফিকুর রহমান বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির সংবাদে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তার সার্বিক শারীরিক অবস্থার ব্যাপারে আমরা নিয়মিত খোঁজ খবর রাখছি। তিনি আরও বলেন, মহান রাব্বুল আলামিনের দরবারে আন্তরিক আর্জ আল্লাহ তাআলার যেন তাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন, সকল কষ্ট সহজ করে দেন এবং তার জন্য উত্তম ব্যবস্থা করে দেন। জামাতে আমির বলেন, মহান আল্লাহ আমাদের সবাইকে রোগ ব্যাধি ও বিপদ আপদ থেকে হেফাজত করুন, আমিন। এদিকে তার আশু সুস্থতা কামনায় শুক্রবার বাদ জুমার সারাদিন দেশে বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন দলটি। নির্বাচনী প্রচারণায় এসে জামায়াতে ইসলামীর সাবেক আমির মকবুল আহমদের কবর জিয়ারত করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ফেনী ৩ আসনে এমপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু। শুক্রবার রাত ৮টার দিকে ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের উমরাবাদের গ্রামে আমিন বাড়ির পারিবারিক কবরস্থানে মকবুল আহমদের কবর জিয়ারত করেন তিনি। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, সদস্য সচিব কামরুল উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব মনসুর আহমদ, যুগ্ম আহ্বায়ক নিজামুদ্দিন ভূঁইয়া হুদন, যুবদল নেতা একরামুল হক মানিক উপস্থিত ছিলেন। এর আগে মিন্টু স্থানীয় গজারিয়া বাজারে বিএনপি আয়োজিত পথসভায় বক্তব্য দেন। ইউনিয়ন বিএনপির আয়োজনে সেখানে বক্তব্য রাখেন বিএনপির নেত্রী শাহানা আক্তার শানু সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, দেশের বর্তমান অবস্থা অত্যন্ত খারাপ। আমরা চাই একটি নির্বাচন। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন।
শরীয়তপুর ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইদ আহমেদ আসলামকে পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছে দলটির একাংশের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সর্দার নাসির উদ্দিন কালুর অনুসারীরা এ মশাল মিছিল করে। মিছিলটি জেলা প্রশাসকের বাসভবনের সামনের সড়ক থেকে শুরু হয়ে উত্তর বাজারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা নাসির উদ্দিন কালুকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করার দাবি জানান। বিএনপি নেতা সর্দার চান মিয়া বলেন, কালু সর্দার একজন প্রবীণ রাজনীতিবিদ। জেলার অবকাঠামো উন্নয়নে তার অনেক অবদান। তাকে উপেক্ষা করে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি এই আসনের বহিরাগত। তাই অবিলম্বে তাকে পরিবর্তন করে কালু সর্দারকে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হোক। তাকে মনোনয়ন দেয়া না হলে আমরা বৃহত্তর কর্মসূচি দিব। এই পালং জাজিরার মাটি কালু সর্দারের ঘাঁটি, এই পালং জাজিরার সর্বত্রের যত জনগণ আছে সব কালু সর্দারের জনগণ ইনশাল্লাহ। আমি বলতে চাই যে আমাদের একের মধ্যে যে যোগ্য ব্যক্তিরা আছে বা যোগ্য ব্যক্তি আছে তাকে রাইখা কেন আমরা ডামোটা থেকে লোক আইনে নির্বাচন করাবো? এটা হলো আমাদের মেন কথা। যদি এক নম্বরের লোক না থাকতো, পালং জাজিরার লোক না থাকতো, তাহলে আমরা যাকে খুশি তাকে আইনে নির্বাচন করাইতাম। আমাদের সাইদ আসলামের বিরুদ্ধে আমাদের কোনো কথা না। আমাদের কথা হচ্ছে আমাদের নেতাকে নিয়ে আমাদের নেতাকে নমিনেশন দিতে হবে, অর্থাৎ কালু সর্দারকে নমিনেশন দিতে হবে। বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। শুক্রবার রাত 6:45টার দিকে রাজশাহী নগরীর কোর্ট বুলনপুর এলাকায় এ ঘটনায় ঘটে। রাজশাহী মহানগর বিএনপির রাজপাড়া থানার সভাপতি মিজানুর রহমান জানান, সন্ধ্যায় রাজপাড়া থানার ৪ নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভা ছিল। সেখানে সদ্য বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া সাবেক কাউন্সিল রকিবউদ্দিন টুনু দলবল সহ যোগ দেন। এ সময় বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া এবং দলীয় কার্যক্রমে অংশ নেওয়া নিয়ে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন টুটুল গ্রুপের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজীউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে, এখন পরিস্থিতি শান্ত আছে। কিশোরগঞ্জের অষ্টগ্রামের সরকারি অনুমোদনপ্রাপ্ত উজানকান্দা সেচ স্কিম জোরপূর্বক দখলে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত স্কিম ম্যানেজার আনোয়ার মিয়া অষ্টগ্রাম থানা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেচ প্রকল্পের সভাপতির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়, গত 2 বছর ধরে সরকারি অনুমোদন ও কৃষকদের সিদ্ধান্ত অনুযায়ী আনোয়ার মিয়া পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের উজানকান্দা সেচ স্কিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। চলতি মৌসুমেও প্রতিদ্বন্দ্বিতার ভিত্তিতে উপজেলা সেচ কমিটির যাচাই বাছাই শেষে তাকে আবারও দায়িত্ব দেওয়া হয়। অনুমোদন পাওয়ার পর তিনি শ্রমিক নিয়োগ করে ড্রেন নির্মাণ ও সংস্কার কাজ শুরু করেন। এতে ব্যয় হয় প্রায় 90,000 টাকা। বিষয়টি জানতে চাইলে বিএডিসির উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আসাদুল হক জানান, ঘটনার কথা প্রথম আপনার কাছ থেকেই শুনলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আপনারা যে সর্দার ফজলু ভাই বলছে যে জামাত ইসলামের এই দেশে কিছু দেওয়া যেত না, স্কিম তোমরা স্কিম পাও, এটা আমি দেখবো। এরপরে বললো যে সাহেব সব কইছে দিনও মাটি লাগাইতাম, তো আপনি জামালে যাই না, আপনি স্কিম আমরা শেয়ারে দিন, আপনার জামাল হইব। তা আমি বলছি ঠিক আছে, আমি সাহেব সাহেবের বাড়িতে গিয়া ওনার সাথে কথা বলি। সাহেব সাহেবের বাড়িতে আমি গেছি, পরে সাহেব সাহেব বলছে যে না ভাই, আমি তো দিনে মাটি লাগানোর কথা কইছি না, মাটি লাগানোর কথা কইছি না, আমি বলছি যে এরা মিলাই জিলাই দাও। জানাবো আন্তর্জাতিক সংবাদ।
নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ ভারত সীমান্ত থেকে 7টি সোনার বিস্কুট জব্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার দুপুর আনুমানিক 3টার দিকে বিএসএফ এর 119 ব্যাটালিয়নের জওয়ানরা মালদহ জেলার সীমান্ত থেকে সোনার বিস্কুটগুলো জব্দ করেন। তবে চোরা কারবারের ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। বিএসএফ সূত্রে জানা গেছে, জব্দ করা সোনার মোট ওজন 816.41 গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য 1,02,40,230 রুপি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী বুধবার বিএসএফ এর 119 ব্যাটালিয়ন গোয়েন্দা সূত্র থেকে তথ্য পায় যে স্থানীয় কেউ এমএসপুর সীমান্ত ফাঁড়ি এলাকা দিয়ে সোনা পাচারের চেষ্টা করতে পারে। খবর পাওয়া মাত্রই সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয় ও আশপাশের এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়। ওই দিন দুপুর 2:56 দিকে একজন সন্দেহভাজন ব্যক্তিকে সাইকেলে নিয়ে সীমান্তর দিকে যেতে দেখা যায়। ঠিক সে সময় বিএসএফ এর সদস্যরা তাকে থামিয়ে তল্লাশি চালান। তল্লাশিকালে সাইকেলের সামনের টায়ারটি অস্বাভাবিকভাবে ফোলা ও শক্ত বলে মনে হয়। সন্দেহ হওয়ার সঙ্গে সঙ্গে টায়ারটি খোলা হয় ও ভেতর থেকে 7টি সোনার বিস্কুট বেরিয়ে আসে। তবে পরিস্থিতির সুযোগ নিয়ে ওই ব্যক্তি সাইকেলটি ফেলে একটি ঘনবসতিপূর্ণ এলাকায় পালিয়ে যান। ঘটনার পর এলাকা জুড়ে তল্লাশি চালানো হয়, কিন্তু চোরাচালানকারীকে খুঁজে পাওয়া যায়নি। শব্দ করা সোনা পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তর করা হয়। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। আর একটি জয় বাংলাদেশকে নিয়ে যেতে পারবে এএফসির অনূর্ধ্ব-17 এশিয়ান কাপের মূল পর্বে। সেই জয়টি পেতে হবে চীনের বিপক্ষে। বাংলাদেশের কিশোরদের জন্য যা বিশাল এক পরীক্ষা। 30 নভেম্বর বাংলাদেশ ও চীনের ম্যাচটি হবে চীনের তনজিরাং স্টেডিয়ামে। শুক্রবার বাংলাদেশ চতুর্থ ম্যাচ খেলে বাংলাদেশ 2-1 গোলে হারিয়েছে বাহরাইনকে। টানা 4 জয়ে বাংলাদেশ 12 পয়েন্ট নিয়ে চীনের সাথে যৌথভাবে টেবিলের শীর্ষে। দুই দলের পয়েন্ট হওয়া সমান হয়ে বাংলাদেশ চীন ম্যাচ হয়ে উঠেছে অঘোষিত ফাইনাল। বাংলাদেশকে জিততেই হবে। চীন ড্র করলে গোল ব্যবধানে উঠে যাবে আগামী বছর মে মাসে সৌদি আরবে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপে। বাহরাইনের বিপক্ষে ম্যাচের 59 মিনিটে মিডফিল্ডার বায়েজিদ বোস্তামির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। 72 মিনিটে মোহাম্মদ মানিক ব্যবধান দ্বিগুণ করেন। 85 মিনিটে বাহরাইনের জুহাইর ইব্রাহিম গোল করে দলকে ম্যাচে ফেরার আশা দেখান। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে 5-0 গোলে, দ্বিতীয় ম্যাচে ব্রুনেইকে 8-0 গোলে, তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে 5-0 গোলে পরাজিত করে। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।